অফ হয়ে গেছিল। শেষ পর্যন্ত যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে পাথ তৈরি করা, তাই না? পাথের কাজগুলো আমরা দেখতেছিলাম। তো পাথের কাজগুলো করার জন্য আমরা এই ড্রয়িংটা নিয়েছিলাম, যেটা হচ্ছে একটা বেবি হোয়েল। এখন এই ড্রয়িংটা পাথের কাজগুলো আপনারা তো কিছু অংশ দেখছেন অলরেডি। তো আপনারা কি নিজেরা ট্রাই করছিলেন বাসায় যে এটা আর একটু বেটার ভাবে করা যায় কিনা, কিংবা করতে পারেন কিনা আদৌ? স্যার ঠিক কিংবা এই ইমেজটা করা হয়নি, অন্য ইমেজে ট্রাই করেছি। হ্যাঁ করেছিলাম, বাট আপনার এটার মতন হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি আজকে পাথের ক্লাসগুলো আবার মানে পুরো ক্লাসটাই আবার রিভিউ করব, এবং বলা যায় একেবারে প্রথম থেকে শুরু করব, পাথ কিভাবে আমরা শুরু করছিলাম সেটা থেকে। হ্যাঁ ভাইয়া একটু বলবো, হ্যাঁ শিওর। এই ক্লাস শুরু করার আগে একটা জিনিস একটু দেখালে ভালো হতো, যে আমি একটা যদি সার্কেল আঁকি, সার্কেলটাকে আমি অর্ধেক রাখতে চাচ্ছি, ওইটা যদি আবার একটু দেখিয়ে দিতেন। আর হচ্ছে একটা দুইটা সার্কেল যদি আমি একটার উপরে আরেকটা রাখি, তো একটাকে আরেকটার উপরে আনতে চাইলে ওই যে যে বলেছিলেন যে ই দিয়ে আচ্ছা। অবজেক্ট থেকে যে আমরা ফরওয়ার্ড দিয়ে যেটা করি, ফরওয়ার্ড করলে না ওই শুধু হুম। ড্রয়িংটা আসে কিন্তু কালার সহ আসে না। মানে আচ্ছা আমি ঠিক যখন আছে, আমি ভিউ কোডটা দেখি তখন দেখি যে হ্যাঁ ওইটার উপরে আমার ড্রটা আসছে, কিন্তু আমি যে দুইটা দুইটা কালার দিলাম, আমি যখন নাকি ফরওয়ার্ড করব তখন একটা কালারের উপরে আরেকটা কালারের ভিতরটা যে চলে আসবে সেটা আসে না। আচ্ছা দেখি আমরা আবার সেটা, তাই না? ফার্স্টে একটা সার্কেল, এই একটা সার্কেল আমি আঁকলাম। এখন সার্কেলটার হাফ সার্কেল আমি কিভাবে রাখবো? হাফ সার্কেল রাখার জন্য আপনাদের আমি বলছিলাম যে এইটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কোনো কিছু সিলেক্ট করলে সেটা প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট সিলেক্ট হবে, লাইক এইভাবে, তাই না? এখানে দেখেন চারটা পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা এবং চারটা, এই চারটা পয়েন্ট আছে। তো এই চারটা পয়েন্ট থেকে যদি আমরা হাফ সার্কেলটাকে রাখতে চাই, তাহলে শুধু এই পয়েন্টটাকে আউট করে দিলে কিন্তু সার্কেলটা হাফ হয়ে যাবে, লাইক এই যে জিনিসটা কিন্তু হাফ সার্কেল হয়ে গেল, তাই না? এখন এটার কালারের ব্যাপারে, আমরা এটাকে কালার করলে এটা শুধু হাফ সার্কেলটাই কালার হবে, কিন্তু খেয়াল করেন এই পার্টটাই কিন্তু স্টক কালারটা নাই। কারণ কি? কারণ এইখানে তো আসলে কোনো রেখা নাই। এখানে যেহেতু কোনো রেখা নাই, এটাকে আমরা যদি ভিউতে গিয়ে দেখি, আউটলাইন ভিউ, তাহলেও দেখবো যে এইটা শুধু এইখান থেকে এই পর্যন্ত, এই উপরে যে একটা রেখা থাকা উচিত সেই রেখাটা কিন্তু নাই। যার কারণে উপরে আপনার যখন আমরা দেখতেছি তখন এখানে স্টকটাও পাচ্ছি না। যদি এই স্টকটা আনতে হয় তা সেক্ষেত্রে আমরা এই পাথে গিয়ে নতুন করে এটাকে পাথ টেনে দিব। টেনে দিলে এখানে এই যে দেখেন চলে আসলো। জাস্ট এই দুইটা পয়েন্ট যেটা ছিল, এই দুইটা পয়েন্টকে আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলে এই জায়গায় এখন রেখা চলে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে যে স্টক কালারটা, সেই স্টক কালারটা চলে আসছে। এইটা হচ্ছে জাস্ট অনেকগুলো ওয়ের মধ্যে একটা। আমরা আরেকটা ওয়ে শিখছিলাম, সেটা হচ্ছে যে এই যে একটা সার্কেল আঁকলাম, এটাকে যদি আমি হাফ করতে চাই, খুব সহজ। আমরা এই হাফ বরাবর একটা রেখা টানলাম। এখন এই দুটো একসঙ্গে সিলেক্ট করে আমরা এটাকে ডিভাইড করতে পারি, তাই না? ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দিলে দেখেন এই উপরে এবং নিচে দুইটা আলাদা সার্কেল তৈরি হয়ে, মানে দুইটা আলাদা অংশ তৈরি হয়ে গেছে। যদিও এটা একই সঙ্গে সিলেক্ট হচ্ছে, কারণ কি? এটা এখন গ্রুপ অবস্থায় আছে। এটাকে আমি আনগ্রুপ করে দিই। যখন আনগ্রুপ করে দিচ্ছি তখন দেখেন এই একটা পার্ট, এই একটা পার্ট। এভাবে আমরা জিনিসটাকে মানে হাফ সার্কেল রেডি করতে পারি, ঠিক আছে? এবং যেটা বলতেছিলেন যে একটার উপর আরেকটা নিয়ে গেলে দুটো কালার আমার আসতেছে না, যখন এই যে দুটো সার্কেল দেখেন একটার উপর আরেকটা চলে আসছে, তাই না? তো এখন যদি আমি নিচের সার্কেলটাকে উপরে আনতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, কিংবা কিবোর্ডে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, দেখেন এটা ফ্রন্টে চলে আসছে। আবার যদি পিছনেরটাকে আনতে চাই, একইভাবে যেটাকে আমি ফ্রন্টে আনতে চাচ্ছি সেটা সিলেক্ট করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে? ব্রিং টু ফরওয়ার্ড মানে হচ্ছে আমার যদি এখানে অনেকগুলো অবজেক্ট থাকে, লাইক এই একটা অবজেক্ট,
এই একটা অবজেক্ট, তার মানে এখানে আমার 4টা অবজেক্ট আছে, তাই না? 4টা অবজেক্ট আছে। এখন যদি আমি এইটাকে ব্রিং টু ফরওয়ার্ড দেই, তাহলে সেটা জাস্ট 1 স্টেপ আপ হবে, টোটালি আপ হবে না। লাইক ব্রিং টু ফরওয়ার্ড, দেখেন একটার উপরে আসছে কিন্তু এটার উপরে আসে না। তো যদি আমি সবগুলোর উপরে আনতে চাই, যে এটাকে একেবারে টপ মোস্ট করে ফেলবো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার ব্রিং টু ফ্রন্ট করতে হবে, ব্রিং টু ফরওয়ার্ড না। এখানে ব্রিং টু ফরওয়ার্ড একটা আছে, ব্রিং টু ফ্রন্ট একটা আছে, ঠিক আছে? তো ব্রিং টু ফরওয়ার্ড করলে যেটা হবে সেটা হচ্ছে যতগুলো অবজেক্ট থাকবে জাস্ট রিসেন্ট অবজেক্টটার উপরে আসবে, টোটাল অবজেক্টগুলোর উপরে না। কিন্তু যদি আমি ব্রিং টু ফ্রন্ট করি, লাইক এটা তো সবার নিচে আছে, তাই না? এটাকে যদি আমি ব্রিং টু ফ্রন্ট করি, তাহলে এটা কিন্তু সবার উপরে চলে আসবে, সবার উপরে চলে আসছে। তাহলে এখানে দুইটা অপশন আছে আপনাদের, একটা হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিং টু ব্যাক আর একটা হচ্ছে ব্রিং টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে? দেখেন ব্রিং টু সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড মানে কি, জাস্ট 1 স্টেপ ডাউন। কিন্তু সেন্ড টু ব্যাক মানে কমপ্লিট, মানে সবগুলোর নিচে চলে যাবে, কমপ্লিট ডাউন। সো এইটা একটু মাথায় রাখবেন যে আপনারা যদি মানে একটা অবজেক্টকে সবগুলো অবজেক্টের উপরে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ব্রিং টু ফ্রন্ট, কিন্তু যদি রিসেন্ট অবজেক্টের উপরে জাস্ট আনতে চান, সেক্ষেত্রে ব্রিং টু ফরওয়ার্ড। ক্লিয়ার? জি ভাইয়া। আশা করি বুঝতে পারছেন আপনারা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এই জিনিসগুলো অফ করতেছি এবং আমাদের যে ক্লাসটা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি আবার। তো পাথ নিয়ে কথা বলতেছিলাম। পাথের এই পেন টুলসে দেখেন এখানে অনেকগুলো টুলস আছে, একটা হচ্ছে পেন টুলস, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর, একটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর আর একটা হচ্ছে মডিফাই অ্যাঙ্কর, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা শুধু পেন টুলসটাই ধরবো, বাদ বাকি অল্টার কন্ট্রোল ধরে অন্যান্যগুলোকে আমরা মডিফাই করে নিতে পারবো পেন টুলসটাকে। যেমন এই পেন টুলস দিয়ে একটা পয়েন্ট আঁকলাম, যখন পয়েন্টটা ধরে আমি পয়েন্টটা চেপে ধরে আমি ডানে কিংবা বাঁয়ে কিংবা উপর কিংবা নিচে টান দিচ্ছি, তখন এর দুই পাশে দুটো অ্যাঙ্কর চলে আসতেছে, ঠিক আছে? দুইটা হ্যান্ড চলে আসছে, এই হ্যান্ডগুলো হচ্ছে অ্যাঙ্কর। এরপরে যখন আমরা অন্য কোনো জায়গায় একটা পয়েন্ট দিচ্ছি, সেম ভাবে আমরা যখন এটাকে একটু চেপে ধরে ডানে বাঁয়ে সরাচ্ছি, তখন এখানেও অ্যাঙ্কর চলে আসতেছে। এখন এই যে দুইটা রেখা তৈরি, মানে একটা কমপ্লিট রেখা তৈরি হয়েছে, কিন্তু দেখেন একটা সলিড কালারও চলে আসছে। এই সলিড কালারটা রিমুভ করার জন্য কিংবা অফ করার জন্য জাস্ট এখানে ফিলটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে? আর সবসময় ফিল হচ্ছে ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত যেভাবেই কালারটা আসুক, লাইক দেখেন আমি এইভাবে একটা রেডি করলাম, এখানে ফার্স্ট পয়েন্ট কোনটা, এইটা, লাস্ট পয়েন্ট কোনটা, এইটা। এখন যদি আমরা এটাকে ফিল করি তাহলে কেমন হবে দেখছেন? ফিলটা সবসময় ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট সিলেক্ট করে এবং তার ভিতরে যে অংশগুলো যেভাবে ফিল হওয়া উচিত সেভাবে ফিল করে। সুতরাং আমরা যখন পাথ নিয়ে কাজ করব, তখন বেটার হচ্ছে ফিলটাকে অফ করে রাখা। তাহলে আমাদের পাথের কাজগুলো আমাদের প্রয়োজন মতো আমরা মডিফাই এবং অন্যান্য কিছু করতে পারবো, এবং যখন কমপ্লিট হবে তখন আমরা আমাদের ফিল কালার প্রয়োজন মতো ইউজ করব। তো যেটা বলতেছিলাম, এই একটা পাত আমি করছি, এখন আমার মনে হচ্ছে এই পয়েন্টটা আমার দরকার নেই, এই পয়েন্টটাকে দরকার নেই, এই পয়েন্টটাকে আমার ডিলিট করতে হবে, তাই না? তো সেই জন্য আমি কিন্তু এই ডিরেক্ট সিলেকশন টুল কিংবা কিবোর্ডের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট। যদি এটাকে মুভ করতে চাই, মুভ, আমি এটাকে টেনে সরায় নিয়ে আসলাম, মুভ করলাম। কিংবা যদি ডিলিট করতে চাই, কিবোর্ডের ডিলিট, ডিলিট হয়ে গেল। তো এই অবস্থায় পাথ টুলস আমার সিলেক্ট আছে। এখন যদি এই যে পাথ আমি টানছি সেই পাথের মধ্যবর্তী কোনো জায়গায় মাউসটা নিই, তখন সেখানে একটা প্লাস চিহ্ন চলে আসবে, এটা হচ্ছে অটো সাজেশন, ঠিক আছে? এই প্লাস চিহ্ন দিয়ে এর মাঝে আমি কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি দিতে চাই, সেই অ্যাঙ্কর পয়েন্টটা দিতে পারবো। অনেক সময় আমাদের প্রয়োজন হবে এরকম যে আমরা একটা পাথ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত টেনে গেছি, কিন্তু আমাদের মন মতো হচ্ছে না, মনে হচ্ছে যেন মধ্যে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকলে আমি জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে
রেডি করতে পারতাম। তো সেই জন্য অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার জন্য পাথের যে কোনো মধ্যবর্তী জায়গায় আমি মাউসটা নিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট মানে পাথের প্লাস পয়েন্ট চলে আসবে, যেখানে নতুন একটা অ্যাঙ্কর আমি রেডি করতে পারবো, তাই না? এখন দেখেন নতুন একটা অ্যাঙ্কর যখন আমি রেডি করলাম, এই অ্যাঙ্করটা এই আগের যে পাথটা ছিল এই পাথের সাবস্টিটিউট নতুন একটা পয়েন্ট যখন রেডি করলাম, এই পয়েন্টটা ওই আগের পাথের সাবস্টিটিউট অ্যাঙ্করও রেডি করে ফেলছে। এই যে দেখেন দুটো হ্যান্ড তৈরি হয়ে গেছে, তার মানে কি আগের পথের বরাবর যেভাবে তার অ্যাঙ্করগুলো রেডি হওয়ার কথা, সেই অ্যাঙ্করগুলো অটোমেটিকলি রেডি হয়ে গেছে। এখন কোনো একটা পয়েন্টের উপরে যদি আমি মাউস নেই পাথ সিলেক্ট করা অবস্থায়, তখন অটো সাজেশন কি আসতে পারে? মাইনাস, অর্থাৎ অ্যাঙ্করটাকে ডিলিট করে দেওয়া। এইভাবে আমরা অ্যাঙ্করটাকে ডিলিট করে দিতে পারি। দেখেন অ্যাঙ্করটাকে ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে অ্যাঙ্করটা যখন ছিল তখন পয়েন্টটা যখন ছিল তখন পয়েন্টের সঙ্গে দুইটা অ্যাঙ্কর ছিল, তাই না? পয়েন্টের সঙ্গে দুইটা অ্যাঙ্কর ছিল, সে অ্যাঙ্করের জন্য পয়েন্টটা মানে রেখাটা কার্ভ অবস্থায় ছিল। কিন্তু যখনই আমি এই পয়েন্টটাকে ডিলিট করে দিচ্ছি, তখন পয়েন্টের সঙ্গে সঙ্গে যে অ্যাঙ্করের যে প্রপার্টিগুলো ছিল, অর্থাৎ একটু বাঁকা করে দুই সাইডে যেভাবে হোল্ড করে রাখতেছিল, সেই কমপ্লিটটাই কিন্তু চলে গেছে, যার ফলে এই রেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই রেখাটাকে যদি আমি কাজ করতে চাই, আমরা অ্যাঙ্করের উপর যখন মাউস নিব, অল্টার ধরে এই অ্যাঙ্কর অর্থাৎ যেটা কিবোর্ডে যেটা আমাদের এখানে হ্যান্ডেল বলতেছে অর্থাৎ বাহু, এই বাহু দুটাকে আমি নিজেদের প্রয়োজন মতো মডিফাই করতে পারবো। ঠিক আছে, তো আমরা কিভাবে এটাকে বাহু দুটাকে মডিফাই করতেছি? আমরা পাথ টুল সিলেক্ট থাকা অবস্থাতে জাস্ট অল্টার প্রেস করি। অল্টার প্রেস করলে আমার এইখানে যে টুলসটা আছে, অ্যাঙ্কর মডিফাই টুলস আছে, সেটা চলে আসতেছে, অ্যাঙ্কর পয়েন্ট টুলস। ঠিক আছে, তো আমি কি করতেছি? জাস্ট অল্টার প্রেস করতেছি অ্যাঙ্কর পয়েন্ট টুলসটাকে নিয়ে আসার জন্য। আবার যখন আমরা অ্যাঙ্করটাকে সরাতে যাব কিংবা যখন আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলসটা দরকার পড়বে, তখন আমরা কন্ট্রোল দিলেই ডিরেক্ট সিলেকশন টুলসটা পেয়ে যাচ্ছি। দেখছেন, কন্ট্রোল দিয়ে আমি ডাইরেক্ট এটাকে মুভ করাতে পারছি। তার মানে ডিরেক্ট সিলেকশন টুলসটা পেয়ে যাচ্ছি কন্ট্রোল দিলে, এবং অল্টার দিলে শুধুমাত্র ওই বাহুগুলাকে কিংবা হ্যান্ডগুলাকে মুভ করাতে পারতেছি। তো আপনারা যখন কাজ করবেন তখন কিছুটা ডিফিকাল্টি প্রথম অবস্থায় ফেস করবেন, কখন অল্টার দিতে হবে কিংবা কখন কন্ট্রোল চেপে ধরতে হবে এই ব্যাপারে। কিন্তু কাজ করতে করতে দেখবেন যে এগুলা ইজি হয়ে গেছে। এই অবস্থায় মনে হতে পারে যে আমি যখন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করতেছি, এই অ্যাঙ্করের উপরের অ্যাঙ্করটা আমি আর খুঁজে পাচ্ছি না, তাই না? এটা চলে গেছে উপরে। এখন আমি এটাকে নামাবো কিভাবে? তো এইটাকে নামানোর জন্য সেই আগের মতো স্পেস বার দিয়ে আমি এটাকে নামায় নিয়ে আসছি। ঠিক আছে, সো মুভ করার জন্য মানে আমার বোর্ডটাকে কিংবা পেজটাকে মুভ করার জন্য যে কোনো পরিস্থিতিতে আমি স্পেস বার ইউজ করতে পারি। তো এই হচ্ছে একটা মোটামুটি পাথের বেসিক, যে আমরা পাথগুলো কিভাবে তৈরি করব কিংবা কিভাবে পাথ নিয়ে কাজ করব। তো এখন আমরা জাস্ট ড্রয়িংটা আঁকি। ড্রয়িংটা আঁকার সময় যদি আরো কিছু ডিফিকাল্টি আমাদের দেখি, তখন আমরা সেগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। তো আমি ড্রয়িং এর ছোট পার্টটা থেকে শুরু করি। যেমন এখানে ফার্স্টে আমি একটা পয়েন্ট তৈরি করলাম এবং পয়েন্টের দুই পাশে দুইটা বাহু এঁকে নিলাম, যেটা নেক্সট টাইম আমাদের হেল্প করবে। এবং এইখানে আমি একটা বাহু টেনে নিলাম। দেখেন উপরের মাথাটা, এই মাথাটা কিন্তু জাস্ট আমার মন মতো আসতেছে না কিংবা রেখা বরাবর আসতেছে না। তো সেক্ষেত্রে কি করব? অল্টার চেপে ধরে উপরের অ্যাঙ্করটাকে কিংবা উপরের হ্যান্ডটাকে আমি একটু মডিফাই করে দিই, তাই না? এই উপরের হ্যান্ডটাকে মডিফাই করলাম, একটু নিচের হ্যান্ডটাকে মডিফাই করলাম, দেন ইট ইজ মাস পারফেক্ট। পুরোপুরি পারফেক্ট হয়তো না, বাট কাজ চলবে। এখন দেখেন আগের অ্যাঙ্কর পয়েন্টটা হারায় গেছে। কারণ কি? কারণ আমি যখন এটা নিয়ে কাজ করতে গেছি তখন অ্যাঙ্করের যে শেষ পয়েন্টের যে শেষ মাথাটা ছিল সেটা সিলেক্ট ছিল না। তো যখন দেখবো যে পয়েন্টটা হারায় গেছে আর রেখা থেকে বাইরে চলে আসছি, তখন কি করতে হবে? তখন আবার ওই সিলেকশন টুল দিয়ে ওই পয়েন্টের শেষ মাথাটা সিলেক্ট করে নেব।
এবং আবার পাত টুলটা নিয়ে নেব। ঠিক আছে, তো শেষ মাথায় আবার আমি বাহুটাকে একটু টেনে নিই আমার সুবিধার জন্য, এবং এরপরে আবার আগের মতো আমরা ড্রয়িং করতে থাকি। এইখানে দেখেন এই মাথাটা আসলে বেঁকা হয়ে গেছে, কেমন কর্নার তৈরি হয়ে গেছে, তাই না? এই মাথাটা কর্নার ছাড়াতে গেলে কি করতে হবে, এই বাহুটাকে আমার চেঞ্জ করতে হবে, এবং কি দিয়ে, অল্টার চেপে ধরে এই বাহুটাকে চেঞ্জ করলাম, একটু একটু চেঞ্জ করলাম। এখন দেখি নিচের এইটাকে পারফেক্টলি আনলাম, কিন্তু এই জায়গাতে বরাবর বড় হয়ে যাচ্ছে। তো এই বড় হওয়াটা আমি কিভাবে চেক করব? এই বড় হওয়াটার জন্য এই বাহুটাকে একটু ছোট করতে হবে, কিন্তু তারপর দেখেন এটা মন মতো যাচ্ছে না, কখনো বড় হচ্ছে কখনো ছোট হচ্ছে। তো সেই জন্য আমি কি করব, এইখানে একটা পয়েন্ট, এক্সট্রা একটা পয়েন্ট নিয়ে নিব। সুতরাং এইখানে একটা ক্লিক করলাম এবং এক্সট্রা একটা পয়েন্ট তৈরি হলো। এখন সেই পয়েন্টটাকে আমি কন্ট্রোল চেপে ধরে মডিফাই করি, তাহলে দেখবো যে আমার মন মতো আমি জিনিসগুলোকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখেন এটা মোটামুটি একটা শেপে আসছে, তাই না? তো এইটার জন্য আমার নতুন একটা পুরাতন কাজের মধ্যে নতুন একটা পয়েন্ট তৈরি করতে হয়েছে। যে অ্যাঙ্কর কিংবা হ্যান্ডগুলো ছিল সেই হ্যান্ডগুলোকে নিজেদের মতো করে মডিফাই করতে হয়েছে, এবং কাজ করার সময় এগুলো আমাদের প্রতিনিয়ত দরকার পড়বে। এরপরে পরের বাহুটা দেখি। তো একটা পাথ যখন প্রথম যে পয়েন্ট থেকে শুরু করব সেই পয়েন্ট পর্যন্ত এসে আমি ক্লোজ করে দিব, তখন আমরা ইচ্ছা করলে অন্য আরেকটা পাথ শুরু করতে পারি। ঠিক আছে, যেমন এই পাথটা এখন ক্লোজ, তাই না? তো এখন যদি অন্য এক জায়গায় আমি ক্লিক করি, নর্মালি আমি অন্য আরেকটা পাথ করতে পারবো। যেমন এইখানে আমি একটা পাথ রেডি করলাম, কিন্তু এটা কিন্তু ক্লোজ না। সুতরাং এখন যদি আমি আবার এখান থেকে রেডি করতে যাই, কি হবে, ওই যে আগের পাথটাই চলে আসতেছে। তো এইটা তো আগের পাথটা চলে আসলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে না? এই ঝামেলাটা কমপ্লিট করার জন্য যে একটা পাথ যদি আমরা যেখান থেকে শুরু করছি সেখানে ক্লোজ না করি, তো সেক্ষেত্রে আমরা পাথটাকে ওইভাবে যদি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই পাথটাকে সিলেক্ট করার পরে যতদূর আমাদের কাজ হয়েছে সেই অবস্থায় কন্ট্রোল ধরে কিংবা সিলেকশন টুল দিয়ে বাইরে একটা ক্লিক করব। তাহলে দেখেন এই পাথটা এখন কমপ্লিট, কিংবা এই পাথটা এখন আর আমার পরবর্তী পাথে যে কাজ করব সেখানে ডিস্টার্ব করবে না। এরপরে পরের পার্টটা আমি রেডি করার ট্রাই করি। এইটুকু এই পর্যন্তই থাকবে। এরপর এইখান থেকে আমি বাইরের যে বাইরের যে বাউন্ডারিটা আছে কিংবা হোয়েলের যে বডিটা আছে সেই বডিটা ড্র করব। এই যে বাইরের বডিটা আমার ড্র করা শেষ হয়ে গেল। এখন দেখি চোখের যে অংশটুকু আছে এই অংশটুকু, যে কোনো কোশ্চেন? ওকে, চোখের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি ড্র করি। কন্ট্রোল চেপে ধরে বাইরে ক্লিক করলাম, এই ড্রয়িংটা ওই পর্যন্তই থাকলো। এরপরে চোখের যে ছোট ছোট পার্ট আছে, ছোট ছোট রেখাগুলো, লাইনগুলো, আমি এই লাইনগুলো দিয়ে দিই। এবং এরপরে টেইল।
এখন দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা বাইরের দিকে আছে, এইটা যদি আমি এইভাবে আঁকি তাহলে এটা বাইরের সাইডে চলে আসছে, যার কারণে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে শুধু এইটাকে আমি ভিতরের দিকে নিয়ে যাব। নিয়ে গেলে এটাকে ভিতরের দিকে নিয়ে এসে এই শেপটাকে কমপ্লিট করব। তো সেক্ষেত্রে এই শেপটা সুন্দর করে কমপ্লিট করতে পারবো। এখনো মনে হয় একটু বেড়ে গেছে এই, এবং তার ভিতরে এখানে আরো দুইটা রেখা আছে, এবং এই লাস্ট রেখাটা, এবং এখানেও দুইটা রেখা দেখতে পাচ্ছি। এইখানে আরেকটা নতুন জিনিস খেয়াল করেন, আমি যখন এটাকে মুভ করতেছি, এর আগে যখন অল্টার চেপে আমি মুভ করতেছিলাম তখন অ্যাঙ্করের শুধু যে বাহুটা আমি ধরতেছিলাম সেই বাহুটাই মুভ হচ্ছিল, তাই না? কিন্তু এখানে দেখেন যখন আমি কন্ট্রোল চেপে ধরে মুভ করতেছি তখন একই সঙ্গে আমার দুইটা বাহু কিন্তু মুভ করতেছে, এবং সেক্ষেত্রে আমার শেপটা প্রয়োজন মতো মডিফাই করতে পারতেছি। তো এখানে খেয়াল করেন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের উপর যখন আমি কন্ট্রোল চেপে ক্লিক করতেছি তখন এর এখানে দুইটা বাহু আসতেছে, এই যে দুই পাশে দুইটা বাহু। এখন আমি চাচ্ছি দুইটা বাহু একই সঙ্গে, অর্থাৎ যেটা আমি ছোট করব বড় করব ডানে বাঁয়ে নিব, একই রকম ভাবে নিব। সেক্ষেত্রে আমি অবশ্যই কন্ট্রোল ধরে নিয়ে এই পয়েন্টটাকে মুভ করাতে চেষ্টা করব। হ্যাঁ, তাহলে যে দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট একই সঙ্গে মুভ করবে। এখন এই যে উপরে ওয়াটার ড্রপ গুলো আছে, এই ওয়াটার ড্রপটা আমি দিয়ে দিই। আচ্ছা, এখন আমার বর্ডার কালার তো দেয়া আছে, প্রয়োজন মতো শুধু আমি ফিল কালার গুলো দিয়ে দিই, এবং ফিল কালার দিয়ে দেওয়ার জন্য এই তিনটে একসঙ্গে সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এবং নিচের এইটা সিলেক্ট করলাম। এই সবগুলো একই রকম ফিল কালার হবে, সো ফিল কালার দিয়ে দিলাম। এবং এরপরে এইটা এইটার ফিল কালারটা একটু ডিপ করে দিব, হয়ে গেল। এখন দেখেন এইটার ফিল কালার দেওয়ার কারণে কিছু কিছু অংশ ভিতরে চলে গেছে, তাই না? তার মানে ঢাকা পড়ে গেছে। এই অংশগুলো ব্যাক করানোর জন্য আমি এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। এখন দেখেন আমার মূল যে পিকচার ছিল এইটা সেইটারও নিচে চলে গেছে। সেই জন্য মূল যে পিকচার যেটাকে আমি লক করে রাখছিলাম, তাই না, এটাকে আনলক করি, কন্ট্রোল অল্টার 2 আনলক, এবং আনলক করার পর এই পিকচারটা এখান থেকে সরাই দিলাম। সরাই দেওয়ার পর দেখেন আমাদের ওয়েলটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন প্রত্যেকটা পার্ট মোটামুটি আমরা যেরকম চাইছিলাম সেরকমই আছে, শুধু রেখাগুলো একটু মনে হয় চিকন। তো রেখাগুলোকে আমি একটু মোটা করে দিতে পারি কিভাবে, সবগুলোকে একই সঙ্গে সিলেক্ট করলাম, এখান থেকে রেখাটা সিলেক্ট করলাম, এবং এই যে এখান থেকে স্টক 1 পিটি আসছে, স্টক 2 পিটি করে দিলাম, তাহলে এই রেখাগুলো সব মোটা হয়ে গেল। এখন দেখেন শুধু এই বাহুটা মনে হচ্ছে জানি এর সঙ্গে মিশে থাকলে বেটার হতো, সো আমি এটাকে ধরে একটু নিচে নামা এর সঙ্গে মিশাই দিলাম। একইভাবে এইটাকে একটু উপরে উঠাই দিই, এবং এইখান থেকে এইটাকে একটু বড় করে দিই। দেখেন এখন আমার হোয়েলটা টোটাল ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। সো এর ভিতরে বুঝতে পারেননি কিংবা কোনো কোশ্চেন আছে? নো স্যার।
সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে আপনারা এই ড্রয়িং গুলা মোটামুটি পারবেন, তাই না? জি ভাইয়া, চেষ্টা করবো, পারবো। ওকে, তাহলে আমি ড্রয়িং নিয়ে এই পাশের এই ড্রয়িংটা আপনাদের এখন আর দেখাচ্ছি না। এইটা ধরে রাখতে পারেন যে আপনারা এটা আমাকে রেডি করে দেখাবেন। তার মানে সর্ট অফ আপনাদের হোমওয়ার্ক থাকলো এটা। এছাড়া নেটে এই ধরনের আরো অনেক ড্রয়িং পাবেন, তো সেগুলা থেকে নিজেদের ইচ্ছা মতো আপনারা রেডি করে আমাকে একটু দেখান। স্যার হোমওয়ার্ক গুলো কি ইমেজ আকারে আমাদের দেওয়া হবে? আপনারা তো ভিডিওটা পাবেন, ভিডিও থেকে স্ক্রিনশট ভিডিওতে? নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। আর স্যার প্রিভিয়াস ক্লাসে যে আমরা হোমওয়ার্ক করেছি ওটা স্যার আপনাকে মেল করা হয়েছিল। স্যার অঞ্জলি ড্রাইভে আপু না? দেয়নি স্যার। জি, ড্রাইভের লিঙ্কটা আমি এখনো চেক করার সুযোগ পাইনি, কিন্তু আমাকে মেইল করছিলেন, অঞ্জলি আপু মেইল করছিলেন, সো তারটা আমি দেখছি। পরবর্তীতে স্যার আমার হচ্ছে গুলশান বিথি স্যার। জি, আমি পরবর্তীতে একদিন বসে নেক্সট দিন জাস্ট এই ক্লাসগুলো আপনাদের ক্লাসগুলো নেক্সট পর্যন্ত যেটা পাঠাবেন এই ক্লাস পর্যন্ত প্রত্যেকটা কাজ আমি রিভিউ করব, এবং কোথাও যদি কোনো সমস্যা থাকে সেগুলা আশা করি আমরা একই সঙ্গে রেডি করতে পারবো। হ্যাঁ, জি স্যার। স্যার আমার আইডি স্যার সাইদা গুলশান আরা, আর ইমেইলে স্যার আছে হচ্ছে গুলশান বিথি। ওকে, শিওর, আমি চেক করে দেখবো অবশ্যই। জি স্যার। ভাইয়া একটু বলবো, জি অবশ্যই। কোনো ডিজাইন ছাড়া আমাদেরকে কি একটু একদম ব্ল্যাঙ্ক পেজে কি একটু পাথটা একটু আরেকবার দেখানো হবে, যেটা যেভাবে আপনি খুব ইজিলি মুভ করছেন এবং দুইটা করে হ্যান্ড তৈরি হচ্ছে? আচ্ছা, আহ, এই যে পাত টুলটা আমি নিলাম, ফার্স্টে একটা মাউস পয়েন্ট আমি ক্লিক করতে, যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করতেছি, ক্লিক করলাম, ক্লিক করে এখানে ছোট্ট একটা মানে মাউস ধরে থাকা অবস্থাতে আমি মাউসটাকে একটু সরাচ্ছি যে কোনো দিকে আমার প্রয়োজন মতো। এটা যদি আমি মনে করি ডানে সরাতে চাই, বামে সরাতে চাই, যেভাবে রেডি করতে চাই, এটা যে কোনো দিকে আমি সরাতে পারবো, ঠিক আছে? সো এই সরাচ্ছি, সরানোর পর নেক্সট পয়েন্টে একইভাবে আমি ছোট্ট একটা, আমাদের প্রয়োজন না থাকলে ছোট্ট একটা অ্যাঙ্কর নিয়ে নিচ্ছি। এই নিয়ে নিলে সুবিধা কি, এখন দেখেন যখন আমি এটাকে সিলেকশন টুল দিয়ে দেখতেছি তখন সামনে এবং পিছনে বোথ জায়গায় অ্যাঙ্কর আছে। এই নিচের অ্যাঙ্কর গুলো দেখা যাচ্ছে না এই কারণে যে এই অ্যাঙ্কর গুলো আসলে কোনো কাজ নাই। এই অ্যাঙ্করটা রেসপন্সিবল সামনের দিকে রেখাটাকে গাইড করার জন্য, এবং এই অ্যাঙ্করটা রেসপন্সিবল এই পাশটাকে গাইড করার জন্য। সো এই দুটো অ্যাঙ্করই শো করতেছে, কিন্তু যখন আমরা এটা সিলেক্ট করব তখন দেখেন নিচের দিকের অ্যাঙ্করটা দেখা যাচ্ছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা নিজেদের মতো মডিফাই করতে পারি, ঠিক আছে? শুধু মডিফাই না, প্রয়োজনে আমরা এর ভিতরে নতুন অ্যাঙ্কর অ্যাড করতে পারি কিংবা পুরাতন অ্যাঙ্কর ডিলিট করতে পারি। পুরাতন অ্যাঙ্করটা আমরা প্রয়োজন মতো ডিলিট করতে পারি। ডিলিট হচ্ছে না কারণ অ্যাঙ্করের উপর পড়তেছে না, এবং এটা লাস্ট অ্যাঙ্কর সেহেতু ডিলিট হচ্ছে না। এই মাঝের অ্যাঙ্করটাকে আমরা ডিলিট করার চেষ্টা করি, দেখছেন? সুতরাং লাস্ট অ্যাঙ্করটা ওইভাবে ডিলিট করা যাবে না। এই লাস্ট অ্যাঙ্করটা ডিলিট করতে গেলে আমরা কি করব, সিলেকশন টুল, লাস্ট অ্যাঙ্করটাকে সিলেক্ট করলাম। খেয়াল রাখবেন যে অ্যাঙ্করটা সিলেক্ট আছে সেটা ফিল করা থাকবে, এবং অন্যান্য অ্যাঙ্করগুলো দেখেন সাদা ডট দেখা যাচ্ছে, তাই না? সাদা ডট দেখা যাচ্ছে, কিন্তু এই অ্যাঙ্করটা যেহেতু সিলেক্ট আছে এইটা টোটাল ফিল, ব্লু কালারের ফিল করা আছে। এরকম অ্যাঙ্কর ফিল সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি। এইভাবে আমরা নিজেদের ইচ্ছা মতো কিংবা প্রয়োজন মতো অ্যাঙ্করগুলো মুভ করাতে পারবো। হ্যাঁ, আমি ছোট্ট আরেকটা ড্রয়িং নিয়ে আসি। এই ড্রয়িংটা এখন রেডি করি, তাহলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন হয়তো। এখানে শুধু এই বিয়ারের পার্টটা আমি আপনাদের রেডি করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো পার্ট আছে। এই লেগগুলো আলাদা করা, বডি পার্টটা আলাদা করা, হ্যান্ডের পার্ট এবং এয়ার,
হেড, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করা। সো আমাদের ড্রয়িংটা হবে মানে পাথগুলো হবে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল। যেমন প্রথমে শুধু লেগ থেকে আমরা শুরু করি। দেখেন আমি এক জায়গায় ক্লিক করছি, যেহেতু আমি এই কাজগুলো অনেকবার করছি, সুতরাং আমার পক্ষে বোঝা সহজ যে কোথায় ক্লিক করলে কিংবা কোন পর্যন্ত অ্যাঙ্করটাকে টেনে নিয়ে গেলে পরের অ্যাঙ্করটা করার জন্য, কোন পর্যন্ত পয়েন্টটাকে নিয়ে গেলে পরের পয়েন্টগুলোর জন্য কিংবা রেখা বরাবর আনার জন্য আমার খুব বেশি ডিস্টার্ব হবে না। তো এটার জন্য জাস্ট কিছু এক্সপিরিয়েন্স লাগবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমি জাস্ট মাউসের প্রথমবারেই এটাকে সঠিকভাবে ফেলতে পারতেছি, যে যাতে এটা একেবারে রেখা বরাবর চলে আসতেছে। তো এইটার জন্য আপনাদের একটু সময় লাগতে পারে, বাট ডোন্ট ওয়ারি, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আপনারা কাজ করতে করতে দেখবেন এগুলো চলে আসছে। তো একইভাবে পরের পাত্রকে আমি ড্রয়িং করি। দেখেন এই অংশটুকুকে আমি ছোট করে নিয়ে আসতেছি, কিন্তু আমি কিন্তু মাউস এখনো ছাড়িনি, কিন্তু তারপরেও একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি ছোট করে নিয়ে আসছি, আর একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু যে জায়গায় আছে সে জায়গায় থাকছে। এটা কিভাবে? এটার জন্য ওই মাউসটা ওই ধরা অবস্থাতে আমি অল্টার চাপ দিচ্ছি, কিবোর্ডের অল্টার ধরে, লাইক আমি আবার আনি, যখন মাউসটাকে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটু সরাচ্ছি, আমার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। যখন উপরের বাহুটা আমার কমপ্লিট হয়ে গেল, যে না উপরের প্রাইমারি অংশটুকু কমপ্লিট হয়ে গেছে, তখন আমি করতেছি কি, পরের অংশটুকু করার জন্য আমার অ্যাঙ্কর এতদূর না হলেও চলবে, একটু ছোট লাগবে। এটা হচ্ছে অভিজ্ঞতা থেকে আসলে। তো সেজন্য আমি করতেছি অল্টার চাপ দিয়ে এই বাহুটাকে একটু ছোট করে নিচ্ছি, যতটুকু প্রয়োজন মনে হয়। ঠিক আছে, ছোট করে নিলাম এবং পরবর্তী বাহুর পার্টটা কমপ্লিট করে ফেললাম। তো এইভাবে যদি কোনো অ্যাঙ্কর ধরে থাকা অবস্থা, যদি কোনো পয়েন্ট ধরে থাকা অবস্থায়, মাউস ধরে থাকা অবস্থায় কিংবা পয়েন্টে কাজ করা অবস্থাতে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছোট বড় করতে হয়, তো সেক্ষেত্রে ওই অবস্থাতে অল্টার চাপ দিয়ে আপনি এই জিনিসগুলোকে ছোট বড় করতে পারবেন। এখন দেখেন এই পার্টে কিন্তু আর কিছু নাই, সুতরাং এইটাকে আমি জাস্ট এখানে কমপ্লিট করে দিব। এবং এটা কমপ্লিট করে দিতে পারতেছি কি জন্য? কারণ পরবর্তীতে এই যে লেগটা, এই লেগটাকে আমি ব্রিং টু দ্য ফ্রন্ট দিয়ে ফ্রন্টে নিয়ে আসবো এবং এই লেগটা ব্যাকে চলে যাবে, যার কারণে এই যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু আর দেখা যাবে না। ঠিক আছে, যার কারণে ওই যে অংশটুকু দেখা যাবে না সেই অংশটুকু তো যে কোনো ভাবে আমি ড্রয়িং করে এটাকে রেডি করতে পারতেছি। একইভাবে এখন এই পাশের লেগের অংশটুকু আমি রেডি করি। এই যে কমপ্লিট করে দিলাম। এখানে দেখেন কিছু অড পার্ট রয়ে গেছে, বাট এগুলো যেহেতু ঢেকে যাবে কিংবা এই অংশটুকুকে আমি উপরে নিয়ে আসবো, তখন এই দুই পাশের এই অংশগুলা আর দেখা যাবে না, সুতরাং তখন আমার ড্রয়িংটা ইজিলি কমপ্লিট মনে হবে। এরপরে বডির এই পার্টটুকু আমি রেডি করে ফেললাম এবং এরপরে এই হ্যান্ড। এবং সবশেষে না, আরো কিছু করতে হবে। এবার এই হেডের পার্টটা আমি রেডি করি।
দেখেন আমি যখন পয়েন্টগুলো ক্লোজ করতেছি তখন বেশ কিছু অড পয়েন্ট চলে আসতেছে, কিংবা যেগুলা থাকা উচিত না এই ধরনের কিছু চলে আসছে। তো যখন আমি এগুলোকে ফিল করব, কালার দিয়ে ঢাকা পড়বে, তখন ওই অংশগুলো দেখা যাবে না। হ্যাঁ, সেইভাবে আমি জাস্ট ড্রয়িংটাকে রেডি করতেছি। এরকম আনওয়ান্টেড পার্ট থেকে যাবে ড্রয়িং এ মাঝে মধ্যে। যখন আপনারা প্রফেশনালি ড্রয়িং করবেন তখন দেখবেন যে এই ধরনের আনওয়ান্টেড পার্টগুলো পরবর্তীতে অফ করে দিতে হয়। কিন্তু যদি এরকম থেকে যায় সেক্ষেত্রেও তেমন সমস্যা নাই, কারণ এগুলো অ্যাকচুয়ালি খুব একটা বেশি ডিস্টার্ব করে না যদি এগুলো ঢাকা থাকে। কিন্তু খেয়াল রাখবেন সবসময় আপনার কাজের মধ্যে যেন এগুলো দেখা না যায়। এরপরে এটাকে একটু সার্কেল করে দিই। সার্কেল করে দেখতে পাচ্ছি যে সার্কেলটা ঠিক মতো মিলতেছে না। সুতরাং সার্কেল তৈরি করার পরে এখন আমি এই পয়েন্টগুলো ধরে একটু মডিফাই করে এটাকে এর যেভাবে হওয়া উচিত সেটাকে রেডি করে দিব। এটাকে সার্কেল রেডি করলাম এই কারণে যে একটা সার্কেলকে আমরা নিজেদের ইচ্ছা মতো এইখানে মডিফাই করতে চাই। ঠিক আছে, এখন মাছ বেটার। এরপরে এখানে ছোট দুইটা সার্কেল আছে, এবং এর ভিতরে ছোট দুইটা রেখা টেনে রাখি। এরপর আমি একে একে কমপ্লিট করি। তো যেটা বলতেছিলাম, এই কমপ্লিট জিনিসটাকে আমি প্রথমে ফিল করে দিচ্ছি একটা, ঠিক আছে। এরপরে যেটা যেখানে বসার দরকার সেটা সেখানে বসায় ফেলবো। এখন দেখেন এইখানে এই অংশটা আমার উপরে আসা উচিত। তো অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তারপর এই যে এই পার্টের কোনো ফিল থাকা উচিত না, এইটার ফিলটা অফ করে দিলাম। একইভাবে এই দুইটা পার্টের এবং এই যে ছোট ছোট অংশগুলো আছে এই ছোট ছোট অংশ ফিল থাকবে না, এই ফিলগুলো অফ করে দিচ্ছি। এই দুইটা পিছনে যাওয়া উচিত, সেন্ট টু ব্যাক, একেবারে নিচে চলে গেছে। ঠিক আছে, প্রয়োজন মতো আমরা এটাকে আবার তুলে নিয়ে আসবো। এটা একটু নিচে পাঠিয়ে দিই, সেন্ট টু ব্যাক। এরপরে আমাদের মেইন যে পিকচারটা আছে সেই পিকচারটাকে জাস্ট সরাই দিই। সরাই দিলে আমরা মোটামুটি কমপ্লিট একটা জিনিস দেখতে পাচ্ছি, শুধু এইটা সামনে আসবে, তাই না? এবং এই যে সার্কেল দুইটা আছে এই সার্কেল দুটা সলিড ব্ল্যাক কালার হবে। তো সেই জন্য এইখান থেকে কালারটাকে তুলে নিয়ে গিয়ে মাউস চেপে উপরে দিয়ে দিলাম, সলিড ব্ল্যাক কালার হয়ে গেল। এবং এই ভিতরে যে ছোট দুইটা রেখা টানছিলাম, এই যে ছোট দুইটা রেখা আছে ছোট দুইটা রেখাকে আমি ফিল কালার এটা দিয়ে দিলাম। এখন দেখেন ঠিক আছে না, যেখানে যে অ্যারেঞ্জে থাকা উচিত মোটামুটি চলে আসছে, শুধু এই পার্টটুকু বাদে। এখন এই পার্টটুকুকে আমি উপরে উঠাবো, তো এইটাকে উপরে উঠাতে গেলে এইটা উঠাতে হবে, কারণ কি এইটা তো সবার উপরে আছে, এইটার উপরেও এই পার্টটুকু আছে। সুতরাং এই তিনটা পার্ট একসঙ্গে সিলেক্ট করে আমি এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দিচ্ছি। তাহলে
এটা এই তিনটা পার্ট একসঙ্গে উপরে চলে আসলো এবং আমার ড্রয়িংটা এখন মোটামুটি কমপ্লিট। তো এটা বুঝতে পারছেন, এটা আমি খুব দ্রুত করছি এবং আমার মনে হয় আপনাদের বুঝতে পারার কথা। এইটা মনে হচ্ছে আমব্রেলার পার্ট, সুতরাং এটাকে আমি অফ করে দেব, কারণ এটা এখানে কেমন জানি অড লাগতেছিল। আচ্ছা, নাকি টোটাল আমব্রেলাটাকে রেডি করে ফেলা উচিত। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন তাই না? ভাইয়া ওই পয়েন্টগুলো যে অফ করছেন ওটা কি একটু বলা যায় একবার? আচ্ছা, পয়েন্টগুলো অ্যাকচুয়ালি অফ করছে কি, যেমন এইখানে আমি যদি এটাকে এটা জাস্ট একটার উপরে আরেকটা থাকার মতো অবস্থা। আমি যদি এইখানে এই যে ড্রয়িং এর এই পার্টটুকু আছে, এই পার্টটুকু যদি সবার উপরে রাখি, তাহলে এর যে অড অংশটুকু আছে সেই অংশটুকু চলে আসছে। যার কারণে আমার খেয়াল রাখতে হবে যে আমরা যখন এটাকে ড্রয়িং করতেছি তখন যেমন এটাকে যখন দেখতে পাচ্ছি আমি, তখন মাঝের এই অংশটা সবচেয়ে উপরে, তাই না? দেখে বোঝা যাচ্ছে যে এই পার্টটা উপরে আছে এবং এই অংশটার নিচে এইখানে আমার ড্রয়িংটা আছে। সুতরাং আমার প্রয়োজন মতো অংশগুলোকে আমি কোনোটা উপরে নিয়ে আসবো, কোনোটা পিছনে নিয়ে আসবো। কিন্তু যখন আমি এইটাকে আউটলাইন ভিউতে দেখতে পাচ্ছি, তখন দেখেন এখানে কিন্তু অনেক আনওয়ান্টেড পার্ট রয়ে গেছে। যেমন এইখানে এই অংশটুকু রয়ে গেছে, এইখানে এই অংশটুকু রয়ে গেছে, এইখানে কতগুলো অংশ রয়ে গেছে, নিচের দিকেও কতগুলো অংশ রয়ে গেছে, কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ প্রত্যেকটা অবজেক্ট কোনটার উপরে বসালে কিছু অংশ অমিট হয়ে যাবে, সেটা মানে কিছু কিছু অংশ জাস্ট অমিট হয়ে যাচ্ছে। কারণ কি? কোনো একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপরে আছে। যেমন এই অবজেক্টটাকে আমি যদি সরাই ফেলি, তাহলে কিন্তু এইখানে এই দুটো পার্ট রয়ে গেছে। যেহেতু এই অবজেক্টটা উপরে আছে, সুতরাং অন্য যে দুইটার আনওয়ান্টেড অংশ আছে কিংবা অপ্রয়োজনীয় অংশগুলো রয়ে গেছে, সেই অংশগুলো ঢাকা পড়ে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা একটা মানে ছোট ছোট কাগজের টুকরা বসায় ছবি আঁকার মতো। কিছু কাগজে বাড়তি অংশ থাকলে সেই বাড়তি অংশের উপরে অন্য একটা কাগজ পড়লে ওই বাড়তি অংশটা ঢেকে যায়, তাই না? তো এইটা হচ্ছে অনেকটা সেই ধরনের। এখানে যে আমি প্রত্যেকটা অবজেক্ট তৈরি করতেছি, যেমন এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই একটা, এরকম অনেক ছোট ছোট অবজেক্ট মিলে একটা পিকচার তৈরি হচ্ছে। তো এইখানে অবজেক্টগুলো প্রত্যেকটা অবজেক্ট কিন্তু কমপ্লিটলি ইভেন হবে না, কিছু কিছু অড পার্ট থেকে যাবে কিংবা থেকে যাওয়া উচিত। আপনাদের প্রয়োজনে আপনারা রেখে দিবেন, পরবর্তীতে হয়তো মডিফাই করতে হয় কিংবা ওই পার্টগুলো কমপ্লিট করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়, সেই কারণে। তো এরকম ক্ষেত্রে কোন অবজেক্টে উপরে আসবে, কোন অবজেক্টের নিচে যাবে, এইটার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা রেডি করব এবং কাজ করতে করতে দেখবেন এগুলা মোটেও কঠিন কিছু না। নিজেরাই বুঝতে পারবেন যে এইখানে এই অংশটা রয়েছে, সুতরাং ওর পাশের যে পার্টটুকু আছে সেই পার্টটুকু উপরে উঠাই দিলে সেই অংশটা নিচে চলে যাবে। ঠিক আছে? তো পাথের ব্যাপারে আমি মোটামুটি এই পর্যন্ত দেখাচ্ছি আপনাদের, কিন্তু পাথের মতোই আরো কিছু ছোট ছোট কাজ আজকে আমরা এই সুযোগে দেখে ফেলি। যেমন আমি আপনাদের কিছুক্ষণ আগে বলতেছিলাম যে একটা বক্স টেনে সেটাকে আমরা নিজেদের প্রয়োজন মতো মডিফাই করতে পারি। যেমন এই যে নিজেদের প্রয়োজন মতো মডিফাই করে বললাম, নিজেদের ইচ্ছা মতো মডিফাই করতে পারতেছি কিংবা নিজেদের ইচ্ছা মতো মডিফাই করতেছি, তাই না? তো মডিফাই করার সময় যদি মনে হয় এই যে পার্টটুকু আছে, এই পার্টটা আমার ব্যাকা মানে কার্ভ হয়ে আসবে, আমাদের প্রয়োজন এই পার্টটুকু কার্ভ করার, তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমরা এই পাথ টুল দিয়ে এই পয়েন্টের উপরে যখন মাউস রাখতেছি, মাউস রাখার পরে যখন আমরা অল্টার চাপতেছি, তখন আমরা কিন্তু এখান থেকে দুটো অ্যাঙ্কর পয়েন্ট বের করতে পারতেছি।
দেখছেন যে যে কোনো পয়েন্টে আমি পয়েন্টের সঙ্গে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, যার কারণে এটা স্টেট। একটা পয়েন্ট ক্লিক, সঙ্গে আরেকটা পয়েন্ট ক্লিক, আরেকটা পয়েন্ট ক্লিক, এগুলা স্টেট হচ্ছে। কারণ কি, এর সঙ্গে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, যার কারণে এগুলো প্রত্যেকটা পার্ট স্ট্রেট কিংবা সোজা। কিন্তু যখনই এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট রেডি করে দিব, তখনই এটাকে নিজেদের ইচ্ছা মতো আমরা কার্ভ কিংবা যে কোনো শেপ দিতে পারবো। যেমন এই পাথ টুল, যেমন সিলেকশন টুল দিয়ে এই মাথাটা সিলেক্ট করার পরে পাথ টুলসে কিংবা সোজাসুজি এইখানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা এইখানে ধরে যখন টান মারতেছি, মানে মাউস ধরে যখন ডানে বায়ে উপরে নিচে টানতেছি, তখন আমরা এখানে নিজেদের প্রয়োজন মতো অ্যাঙ্কর পয়েন্ট পেয়ে যাচ্ছি। এবং তখন আমরা এটাকে নিজেদের প্রয়োজন মতো ছোট বড় করতে পারতেছি। অ্যাজ ওয়েল অ্যাজ সার্কেলের ক্ষেত্রেও, সার্কেলে আগে থেকে অ্যাঙ্কর পয়েন্ট থাকে। যেমন আমরা শুধু এই পার্টটা যখন সিলেক্ট করছি, তখন দেখছি যে দুই পাশে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাই না? সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো মডিফাই করতে পারতেছি। দেখেন সার্কেলটা এখন টোটালি ভিন্ন একটা রকম হয়ে গেছে। তো কখনো কখনো হয়তো আমাদের প্রয়োজন পড়তে পারে যে একটা সার্কেল রেডি করে নিয়ে সেই সার্কেলের পয়েন্টগুলোকে মডিফাই করে নতুন একটা জিনিস কিংবা নতুন একটা অবজেক্ট তৈরি করা। তো সেক্ষেত্রে আমরা এইভাবে এইখানে যে কোনো ড্রয়িং থেকে আমরা সেগুলোকে তৈরি করতে পারবো। ঠিক আছে? তো পাথ এবং এই ধরনের জিনিসগুলা আরো অনেক আছে এইখানে। যেমন একটা স্টার আঁকার পরে সেই স্টারের পয়েন্টগুলোকে কিন্তু আমরা মডিফাই করতে পারি। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে যতগুলো জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের পয়েন্টগুলোকেই আমরা নিজেদের ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। ঠিক আছে? তো এখন খুব শর্ট টাইমের মধ্যে আমরা আরো ছোট্ট একটা জিনিস শিখে নিই, যেটা এখন পর্যন্ত আমি আপনাদের বলি নাই কিংবা দেখি নাই। সেটা হচ্ছে, আমরা এই যে ড্রয়িং করতেছি, পাথ তৈরি করতেছি, বক্স তৈরি করতেছি, বিভিন্ন ধরনের ঘর বাড়ি এগুলো রেডি করতেছি, কিন্তু প্রত্যেকটা সময় আমাদের কিন্তু কিছু টেক্সটের দরকার পড়বে, তাই না? কিছু লেখার দরকার পড়বে। তো সেই জন্য টেক্সট টুল হচ্ছে এখানে এই টি এর মতো যে টাইপ টুলটা আছে, সে টাইপ টুল। কিন্তু টাইপ টুলে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন যে এখানে অনেকগুলা অপশন আছে। তো কোনটা কি কাজ করে? টাইপ টুল হচ্ছে, যখন আমি ক্লিক করতেছি তখনই আমি যে কোনো টাইপ করতে পারতেছি। এখানে একটা অটোমেটিকলি লেখা চলে আসছে, এরপরে আমরা এখানে লিখতে পারতেছি, তাই না? তো যে কোনো জায়গায় ক্লিক করে আমরা লিখতে পারছি। কিন্তু এখন যদি আমি সঙ্গে সঙ্গে অন্য জায়গায় ক্লিক করি, তাহলে কিন্তু হবে না। তো কারণ কি? কারণ এই টাইপটা আমার অ্যাক্টিভ আছে। তো এটাকে ইনঅ্যাক্টিভ করে নিয়ে কিংবা একবার সিলেকশন টুল ক্লিক করে সাইডে ক্লিক করে নিয়ে আবার আমি অন্য কোনো জায়গায় টাইপ করতে পারবো। ঠিক আছে? এখন আমি এই দুটো টাইপকে নিজেদের ইচ্ছা মতো, লাইক অ্যান অবজেক্ট, একটা অবজেক্টকে যেভাবে আমি সরাতে পারতেছিলাম, এই টাইপগুলোকে আমি সেরকম ভাবে সরাতে পারবো। এখন প্রশ্ন আসতে পারে, আমি যখন এই টাইপগুলোকে লিখে যাচ্ছি, ঠিক আছে, আমি লেখার সুবিধা জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু কপি পেস্ট করতেছি। মনে করেন যখন আমি লিখে যাচ্ছি, এটা কিন্তু শেষ হচ্ছে না। তার মানে কি, যতই বড় লিখে যাব, এটা এক লাইনে হয়ে যাচ্ছে। তো অনেক সময় এটা করতে হবে কি, যে এন্টার দিয়ে দিয়ে এটাকে নেক্সট স্টেপে আনতে হবে। কিন্তু এটা কোনো গ্রেট সলিউশন না। যখন আমাদের একটা প্যারাগ্রাফ রেডি করতে হবে, অনেকগুলো টেক্সট থাকবে, একটা প্যারাগ্রাফের মতো একটা নির্দিষ্ট পয়েন্টের ভিতরে থাকতে হবে, তখন আমরা কি করব? তখন তো এইভাবে আমরা টেক্সট টাইপ করলে যেটা হবে সেটা হচ্ছে যে সবগুলো টেক্সট একই লাইনে টাইপ হবে। যেমন মনে করেন অন্য জায়গা থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি, ঠিক আছে, লাইক এইখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসলাম। যখন এই টেক্সটগুলোকে আমি ক্লিক করে পেস্ট করতেছি, দেখেন এই মোটামুটি লম্বা একটা লাইন তৈরি হয়ে গেছে। কিন্তু এইভাবে তো আমাদের লাইন
প্রয়োজন নাই, তাই না? কিন্তু কিংবা এভাবে লাইন লিখলে সেটা অড হয়ে যাবে। সেই জন্য একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি আমি লিখতে চাই, সেক্ষেত্রে টাইপ দিয়ে আমি একটা নির্দিষ্ট এরিয়া রেডি করে দিতে পারি। লাইক মাউস এখান থেকে শুরু করে একটা যতটুকু আমার এরিয়া প্রয়োজন ততটুকু মাউস নিয়ে ছেড়ে দিলাম। এরিয়াটাকে আমরা নেক্সট টাইম ছোট বড় করতে পারবো, ঠিক আছে? যখনই ছেড়ে দিলাম তখনই ভিতরে একটা ডামি টেক্সট চলে আসলো। এটা হচ্ছে ইলাস্ট্রেটর নিউ অপশন, ডামি টেক্সট চলে আসে। ডামি টেক্সট না হলেও এইভাবে এখন আমরা এর ভিতরে যে কোনো কিছু পেস্ট করলে, ঠিক আছে, যে কোনো কিছু পেস্ট করলে সেটা ঠিক ওই মাপের ভিতরেই থাকবে। আবার দেখেন, জাস্ট মাউসটা ধরে যেখান থেকে টেক্সট শুরু হবে কিংবা যত পর্যন্ত আমি টেক্সট এরিয়ার প্রয়োজন তত পর্যন্ত মাউস নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলেই ডামি টেক্সট চলে আসবে। এবং ডামি টেক্সটের যে কোনো প্রকার মডিফাই করার জন্য এখানে দেখেন টেক্সট টুলস আছে, হয়ে গেল না এখানে। তাহলে এই যে টাইপে ক্লিক করলাম, এটাকে এইখানে ডকিং করে দিই। এখন আমি এইখান থেকে যে কোনো প্রকার টাইপ অর্থাৎ ফন্টগুলো চেঞ্জ করতে পারতেছি, তাই না? ফন্টগুলো চেঞ্জ করতে পারতেছি কিংবা বড় ছোট সবগুলোই করতে পারতেছি। তো এইভাবে আমরা ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে পার্টটুকুর ভিতরে আমরা যে এরিয়াটুকু সিলেক্ট করছিলাম, ফন্ট যখন সেই এরিয়ার বাইরে চলে আসতেছে, লাইক এর নিচেও কিন্তু কিছু ফন্ট আছে, পুরো লেখাটা আমার এর ভিতরে অ্যারেঞ্জ হয় নাই। তো সেই জন্য কিছু লেখা বাইরে চলে গেছে, এবং বাইরে যে চলে গেছে এটা আমি কিভাবে বুঝতেছি? কারণ এখানে একটা লাল চিহ্ন চলে আসছে, দেখছেন? এবং এইটাকে, এই যে বাইরে চলে গেছে, এইটাকে ঠিক করার জন্য কি করতে পারি? এইটাকে ঠিক করার জন্য এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমি ধরে একটু নিচে নামিয়ে দিতে পারি কিংবা এদিকে ধরে বাড়াই দিতে পারি। আদারওয়াইজ এইখান থেকে পয়েন্টগুলোকে একটু ছোট বড় করে আমরা এই জিনিসটাকে রেডি করতে পারি। তো এমএস ওয়ার্ডের ভিতরে দেখছেন যে অপশনগুলা, যে লাইন হাইট, লিডিং, প্রত্যেকটা অপশনে এখানে আছে। সো এগুলো আপনারা নিজেরা একটু দেখে নিন। যেহেতু এমএস ওয়ার্ড এবং এই ধরনের ইয়ের মধ্যে ফন্ট টুলসের যতগুলো অপশন আছে এগুলো মোটামুটি দেখছেন, সুতরাং আমি এইখানে আর বিস্তারিত যাচ্ছি না। যেমন প্যারাগ্রাফের মধ্যেও যতগুলো আছে, যেমন মিডিল অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এই প্রত্যেকটা জিনিসই আপনারা দেখছেন। সুতরাং এগুলোর মধ্যে আমি খুব বেশি যাচ্ছি না। তো আমি আরেকটা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমরা একটা টেক্সট তৈরি করলাম, প্রত্যেকটা টেক্সট আমরা নিজেদের ইচ্ছা মতো সরাতে পারতেছি। হ্যাঁ, তো মাঝে মধ্যে আমাদের প্রয়োজন পড়তে পারে যে কোনো টেক্সট আঁকা বাঁকা বা লাইনের প্রয়োজন পড়ে। আমরা দেখছি যে যখন লোগোগুলা রেডি করে, লোগোতে টেক্সটগুলা সুন্দর বাঁকা করা থাকে, অনেকটা গোল সার্কেল ধরে টেক্সট তৈরি করে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো এগুলো করার জন্য প্রথমে মনে করেন আমি একটা সার্কেল তৈরি করি। এই একটা সার্কেল তৈরি করলাম। এখন আমি চাচ্ছি এই সার্কেলের কর্নার বরাবর আমার টেক্সটগুলো আসবে। সেক্ষেত্রে সার্কেলটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট টুল অর্থাৎ টাইপ টুল এবং এইখানে দেখেন এই যে টাইপ অন এ পাথ টুলস, এইটাই ক্লিক করে নিয়ে আমি যখনই এই সার্কেলের যে কোনো জায়গায়, অর্থাৎ বাইরের যে আউটলাইন আছে আউটলাইনে ক্লিক করতেছি, রেডি হলো। সেই টেক্সটগুলো কিন্তু তখন জাস্ট আউটলাইনের উপর দিয়ে রেডি হচ্ছে। ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে, এটা তো ঠিক যেখান থেকে আমি ক্লিক করলাম সেখান থেকে রেডি হচ্ছে, কিন্তু প্রয়োজন মতো আমি টেক্সটটাকে সরাবো কিংবা অন্য কোনো কাজ করব কিভাবে? সেই জন্য জাস্ট আমি টেক্সটটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে কতগুলো ছোট ছোট অপশন তৈরি হয়ে যাচ্ছে। যেমন এইখানে একটা দাগ চলে আসছে, উপরে কিছু দাগ চলে আসছে। হ্যাঁ, এখন দেখেন এই দাগটাকে যখন আমি সরাচ্ছি টেক্সটটা কিন্তু সরতেছে। ঠিক আছে? এখন এই টেক্সটটাকে যদি আমি ঠিক মাঝ বরাবর চাই সেক্ষেত্রে কি করব? এটাকে ফার্স্টে মিডল অ্যালাইন করব এবং এইখানে দেখেন দাগ এখন দুইটা আছে, একটা হচ্ছে ফন্ট পয়েন্ট, একটা হচ্ছে মানে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে
এন্ড পয়েন্ট, ঠিক আছে, এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, কোথা থেকে আমার টেক্সটটা শুরু হবে। যেমন আমি যদি এটাকে লেফট অ্যালাইন করে দিই, এটা এই জায়গা থেকে শুরু হয়েছে, এবং এটা একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, যদি আমি এটাকে রাইট অ্যালাইন করে দিই এটা এন্ডিং পয়েন্টে চলে যাচ্ছে, যদি সেন্টার অ্যালাইন করি এটা ঠিক মাঝ বরাবর থাকতেছে। তাহলে এইভাবে আমরা যে কোনো টেক্সট মানে যে কোনো লাইন বরাবর শুধু এরকম সার্কেলের উপরই না, সাপোজ আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টানছি, সেই রাউন্ডেড রেক্টেঙ্গেল উপরেও আমরা আমাদের টেক্সটগুলোকে লিখতে পারবো, ঠিক আছে। যেমন এই যে কমপ্লিটলি রাউন্ডেড রেক্টেঙ্গেল অনুসারে টেক্সটটা চলে আসছে। এইভাবে আমাদের প্রয়োজন মতো এই কাজগুলো আমরা করতে পারবো। তো এইটা আমাদের নর্মালি কখন দরকার পড়তে পারে, যেমন আমরা একটা গোল সার্কেল আঁকতেছি, এর ঠিক বাইরে দিয়ে আমি লিখবো ওমেন এন্ড ডিজিটাল, নিচে লিখবো গ্রাফিক ডিজাইন ক্লাস। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, মনে করেন যে এটা জাস্ট একটা সার্কেল থাকলো, এখন এর উপর দিয়ে আমি লিখতে চাচ্ছি ওমেন ডিজিটাল। সেক্ষেত্রে আমি জাস্ট, যেহেতু এখন নতুন একটা সার্কেল টানলে, নতুন একটা সার্কেল টানতেছি, ঠিক আছে। এখন এই দুটো সার্কেলকে আমি একই সঙ্গে মিডিল অ্যালাইন করতেছি আমার কাজের সুবিধার জন্য। মিডিল অ্যালাইন করে ফেললাম। এখন বাইরের যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে জাস্ট আউটলাইন করে নিলাম, এবং সেখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি চাচ্ছি উপর থেকে আসবে, উপর থেকে আসবে এটা দেখার জন্য দেখেন ঠিক মাঝ বরাবর যেটা আসছে সেটা হচ্ছে মিডিল পয়েন্ট। তাহলে মিডিল পয়েন্টটাকে ধরে আমি কন্ট্রোল ধরে নিতে হবে, আপনাদের আগে বলতেছি যে আমি এই কন্ট্রোল ধরে নিয়ে মিডিল পয়েন্টটাকে ধরে নিয়ে আমি উপরের দিকে দিয়ে দিলাম। তাহলে তাহলে এটা মাঝ বরাবর হয়ে গেল, এখনো টোটালি মাঝ বরাবর আসে নাই। তাহলে উপরের লেখাটা হলো। এখন নিচে যদি আমরা এই সেম জিনিস আরেকটা লিখতে চাই তাহলে আরেকটা নিলাম, নিয়ে এইটারও বর্ডার রেডি করলাম, এবং এখানে টাইপ অন পাথ টুল দিয়ে গ্রাফিক ডিজাইন ক্লাস এই দুটোকে একটু ছোট করি। ঠিক আছে, এখন এই যে গ্রাফিক ডিজাইন ক্লাস এইটা হবে হচ্ছে নিচের দিকে, তাই না? তাহলে এইটার পয়েন্টটা আমি একটু ঘুরাই নিলাম। এখন দেখেন এটা আসলে দুই বিপরীত দিকে হয়ে গেছে, তাই না? আমরা কি চাচ্ছি যে গ্রাফিক ডিজাইন ক্লাসটার মানে ক্লাসের স্টার্টিংটা হবে হচ্ছে এই সাইড থেকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাউসের এই পয়েন্টটা ধরে এটাকে ভিতরের দিকে নিয়ে যায় এবং এটাকে একটু বাড়ায় দিই প্রয়োজন মতো, এবং এটা একটু নিচে নামাই দিই। এখন দেখেন আমরা যে জিনিসটা চাচ্ছিলাম কিংবা যেভাবে হওয়া উচিত
এখন মোটামুটি সেইভাবে আছে। এখন আপনারা অনেকেই কিন্তু এটাকে ঠিকমতো বুঝতে পারেন নাই। তো এইটাকে বোঝানোর জন্য এইটা জাস্ট আমি আপনাদের আজকে দেখালাম, এবং নেক্সট ক্লাসে আমি আবার এরকম লেখা কিভাবে রেডি করতে হয় সেটা দেখাবো। কিন্তু তারপরও এটা আপনারা নিজেরা বাসায় একটু দেখেন, যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন এটা নিজেরা একটু ট্রাই করেন, তাহলে আমার নেক্সট ক্লাসে একটু বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইটা গেল টেক্সট টুল। টেক্সট টুলে আরো কিছু কিছু অপশন আছে যেগুলো কাজ করার সময় ধীরে ধীরে আমরা জানতে পারবো, কিন্তু বেসিক অপশন হচ্ছে এগুলাই, যে একটা টেক্সট প্যারাগ্রাফ অনুসারে টেক্সট রেডি করা। তারপর নর্মালি ছোট ছোট টেক্সটের জন্য আমরা এইভাবেই লাইন বাই লাইন টেক্সট মানে রেডি করতে পারি, কিন্তু যখন প্যারাগ্রাফ কিংবা বুক ব্রোশিউর কিংবা এই জাতীয় কাজগুলো করতে যাব তখন আমাদের এইভাবে প্যারাগ্রাফের মতো করে টেক্সট প্রয়োজন পড়বে। তারপর যখন আমরা লোগোর কাজ করতে যাব তখন আমাদের যে কোনো লাইন বরাবর কিংবা সাপোজ এই একটা পাথ তৈরি করছি, একটা পাথ রেডি করছি, টুলসটা ভিন্ন ভাবে রয়েছে। এভাবে পাথ রেডি করছি এবং সেই পাথ বরাবর আমরা আমাদের লেখাটাকে চাচ্ছি। তো সেক্ষেত্রে এইখান থেকে যে কোনো পাথ রেডি করে সেটাকে সিলেক্ট করার পরে আমরা সেই লেখাটাকে সেভাবে দিতে পারবো। ঠিক আছে? এবং এরপরে আমরা পাথটাকেও মডিফাই করতে পারবো। এই যে দেখেন, এই পাথ থেকে যদি আমরা মডিফাই করি তাহলে লেখাগুলো সেইভাবে মডিফাই হবে। এটা হচ্ছে টেক্সটের বেসিক। এবং নেক্সট দিন যদি এতে আপনাদের কোনো সমস্যা থাকে তখন আমরা দেখব এইখানে আর কি কি আছে কিংবা কি ধরনের সমস্যাগুলো ফিল করতেছেন। এবং এইখানে আরেকটা ক্লাস ইলাস্ট্রেটরের উপর আমি মানে প্রজেক্ট কাজ করার আগে আরেকটা ক্লাস দেখবো আমরা ইলাস্ট্রেটরের উপর, এবং তখন ইলাস্ট্রেটরের আরো কিছু কিছু যে ছোট ছোট অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখব। তবে এখন এটা বলা যায় যে ইলাস্ট্রেটরের বেসিক যে কাজগুলো মানে যে টুলসগুলো আপনাদের সবসময় প্রয়োজন পড়বে সেই টুলসগুলো কাজ মোটামুটি দেখানো হয়ে গেছে। এছাড়া বাড়তি কয়েকটা টুলস আছে যেগুলো কখনো কখনো কিংবা প্রয়োজন পড়তে পারে, সেইগুলো আমরা আশা করি নেক্সট পয়েন্টে নেক্সট ক্লাসে দেখতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত আমি ক্লাস শেষ করব। আর আপনাদের কোনো কোশ্চেন কিংবা অন্য কিছু নেক্সট ক্লাসে অ্যান্সার করব। ওকে? ভাইয়া। জি, থ্যাংক ইউ। তাহলে আমি শেয়ারিং স্টপ করতেছি। থ্যাংক ইউ স্যার। আপনারা নিজেরা একটু দেখেন এগুলা। আচ্ছা, আমার এই সেট থেকে আজকের ক্লাস এই পর্যন্তই। তো আশা করি আগামী ক্লাসে দেখা হবে, এবং তার আগে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আমি দেখব। এবং আপনারা যেটাই করেন কিংবা যে কাজটাই প্র্যাকটিস করেন সাবমিট করবেন। হ্যাঁ, তাহলে অন্তত বোঝা যাবে যে আপনারা সবাই একই গতিতে শিখতেছেন নাকি কেউ পিছিয়ে পড়ে যাচ্ছেন, কেউ আগায় যাচ্ছেন। কারণ ক্লাস নেওয়ার পরে আপনারা যদি বলেন যে হ্যাঁ ক্লাস করে আসছি কিন্তু অনেক কিছু শিখতে পারে নাই, তখন আমার কাছে সেটা খারাপ লাগবে। ঠিক আছে? তো ফিডব্যাক দিবেন, সেটা দরকার বেশি। জি স্যার।
ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার আপনি আজকে যে ক্লাসটা করালেন এটার লিঙ্কটা আর কি যদি ফ্রাইডের ক্লাসের আগে পেতাম তাহলে হোমওয়ার্কটা করতে সুবিধা হতো আর কি। এটা আশা করি পেয়ে যাবেন। হ্যাঁ, আশা করি আজকের ক্লাসের লিংক আমি তাদের বলবো, হয়তো কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনাদের হোমওয়ার্কে আশা করি সুবিধা হবে। জি, আর কিছু? না না এটাই ছিল, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তাহলে আমি ক্লাস এখানে শেষ করতেছি। হ্যাঁ।